এরপরে শিহাব অফিসের জন্য রেডি হয়ে এসে খাবার টেবিলে বসলো। তারপরে আমাকে জিজ্ঞাসা করলো আজকে হঠাৎ বাসাতে এত আয়োজন কেন। তখন আমি মৃদু একটু হাসি দিয়ে বললাম যে এমনি, অনেকদিন হলোই তো সবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করা হয় না, তাই তাদের সবার জন্য সামান্য একটু আয়োজন। শিহাব আমার কথা শুনে বরং খুশিই হলো। এরপরে আমার কপালে একটা চুমু দিয়ে বলল যে তুমি সত্যিই খুবই ভালো মনের মানুষ। তার কথাটা শুনে আমি ভেতরে ভেতরে হাসতেছিলাম। ভালো মানুষ হয়তোবা, তবে আজকের পর থেকে তোমার এই মুখোশটা আর থাকবে না। এবার আমি নিজে থেকেই একটা সিদ্ধান্ত নিয়েছি, এই প্রতারণা আমি একা একা আর চুপচাপ সহ্য করব না, বরং সবাইকে ডেকে সবার সামনে তার পর্দাটা ফাঁস করে দিব। যাই হোক, এরপরে রান্না বান্না শেষ করে নিজের রুমে চলে আসলাম। তারপরে আলমারি থেকে খুবই সুন্দর একটা শাড়ি বের করলাম, নীল রঙের শাড়ি। তারপর নিজেকে খুব সুন্দর করে সাজালাম, চোখের নিচে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, নিজেকে খুব সুন্দর করে পরিপাটি করে তৈরি করলাম। তারপরে আয়নার সামনে দাঁড়িয়ে নির্বিকার হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপরে মনে মনে ভাবলাম যে না, আজকে আমাকে এতটা দুর্বল দেখালে চলবে না, আমাকে সাহসী হয়ে দাঁড়াতে হবে। দুপুরের পর থেকে একে একে সবাই বাসায় আসতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই পুরো বাসাটা লোকজনে ভর্তি হয়ে গেল। শাশুড়ি এসে বলল যে বাহ বৌমা, বাহ এত কিছু রান্না করেছো। তখন আমি মিষ্টি হেসে বললাম যে আপনারা আসবেন বলে কথা, আপনাদের জন্য তো সামান্য কিছু আয়োজন করতেই হয়। শিহাবের মামাতো ভাই রাসেল এবং তার স্ত্রী তানিয়াও এসেছে। তানিয়াকে দেখা মাত্রই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো, অথচ সবার সামনে কোনো কিছুই বুঝতে দিলাম না। তানিয়া আমাকে জিজ্ঞাসা করলো যে কেমন আছো মনি। তখন আমি বললাম যে ভালো। ছোট্ট একটা উত্তর দিয়ে আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে আসলাম, কারণ তানিয়ার দিকে আমার বেশিক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল না। যেই মেয়েটাকে আমি নিজের বলে ভাবতাম, সেই মেয়েটাই কিনা আমার সংসারটা ভাঙতে বসেছে। কিছুক্ষণের মধ্যে সবাই ডাইনিং টেবিলে খেতে বসলো। ডাইনিং টেবিলে নানান রকমের খাবার দিয়ে সাজানো। শিহাবও দুপুরবেলা খাবার খেতে বাসায় চলে এসেছে। এরপরে শিহাব খাবার খেতে খেতে আমাকে বলল যে মনি, আজকে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয়েছে। শাশুড়িও আমার রান্নার প্রশংসা করলেন, বললেন যে মেয়েটা খুবই মন দিয়ে সংসার করতেছে। আমি শুধু তখন তাদের মুখের দিকে তাকিয়ে একটু হাসলাম। এই হাসির আড়ালে যে কতগুলো কষ্ট লুকানো সেটা কেউই বুঝলো না। সবাই খাওয়া দাওয়া শেষ করে বসার রুমে এসে বসলো। কেউ কেউ গল্প করছে, কেউ কেউ আবার বসে থেকেই চোখ বুজে ঘুম আসার চেষ্টা করছে। আমার বুকের ভেতরটা তখন কাঁপছিল। তারপরেও সাহস করে সবার সামনে গিয়ে দাঁড়ালাম। এরপরে শিহাব আমার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল যে কি হয়েছে মনি। তখন আমি তাদের সবার দিকে তাকিয়ে বললাম যে আপনাদের সবাইকে আজকে এখানে ডাকার একটা কারণ আছে। ড্রয়িং রুমের ভিতরে তখন মুহূর্তের মধ্যেই নীরবতা নেমে এলো। সবাই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। শিহাব আমার দিকে তাকিয়ে আবারও বলল যে কি হয়েছে তোমার, তুমি কি ঠিক আছো। তখন আমি দীর্ঘ একটা শ্বাস নিলাম। এরপরে আমি মনের ভেতরকার সমস্ত ভয় দূরে সরিয়ে তাদেরকে বললাম যে আপনাদের এখানে সবাইকে ডাকার একটা মাত্রই কারণ আছে। আমি আজকে আপনাদের সবার সামনে একটা সত্য ফাঁস করতে চাই। এরপরে আমার শাশুড়ি বলল যে কি সত্যি। তখন আমি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলাম, কোনো কথা বললাম না। এরপরে আমার ফোনটা বের করে তার হাতে দিলাম। গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি শিহাব একদমই বদলে গেছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো অফিসের কাজে ব্যস্ত থাকে, কিন্তু না, তার ফোন চেক করে আমি এমন একটা সত্য জানতে পেরেছি যেটা জানার পর আমার পুরো পৃথিবী বদলে গেছে। শিহাবের মুখের রং তখন আস্তে আস্তে বদলে যেতে শুরু করলো। এরপরে আমাকে বলল যে মনি, তুমি কি বলতে চাচ্ছ। এরপর আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম যে সত্যটা।